যাক, শুনতে পাওয়া যায় না? আজকে আমরা মেনলি কথা বলবো অ্যাবাউট হাইপার ক্যালেমিয়া। হ্যাঁ, অ্যাবাউট হাইপার ক্যালেমিয়া। তোমাদের কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে জিজ্ঞাসা করা হয় যে হঠাৎই কজ অফ হাইপার ক্যালেমিয়া, তোমরা একটা কথাও বলতে পারো না। হঠাৎ করে কি এভাবে হাইপার ক্যালেমিয়ার কারণ কি আর তোমাদের মাথার মধ্যে আসে না। তা আজকে আমরা মেনলি কথা বলবো অ্যাবাউট হাইপার ক্যালেমিয়া, এবং তোমরা এটাও জানো যে ম্যানেজমেন্ট অফ হাইপার ক্যালেমিয়া, এটাও জিজ্ঞাসা করা হয়, এবং তোমাদের অনেক সময় পরীক্ষা হলে কিন্তু রিটেনে আসে যে হঠাৎই ম্যানেজমেন্ট অফ হাইপার ক্যালেমিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে মনে করো যে আমরা বলবো যে হাইপার ক্যালেমিয়া, যদিও মনে হয় তোমাদের ডেভিডসন এরকম লেখা আছে, আমরা বলতাম যে নর্মাল লেভেল অফ পটাশিয়াম কত বলেছিলাম যে 3.5 থেকে 5.5। তাহলে সেক্ষেত্রে যদি আমরা বলি যে হাইপার ক্যালেমিয়া, তাহলে সেটা আমরা মনে করতে হবে যে মোর দ্যান 5.5, ঠিক আছে। কিন্তু তোমাদের ডেভিডসন মনে লেখা আছে এরকম যে হাইপার ক্যালেমিয়া তখনই বলবো যখন আসলে পটাশিয়াম হবে মোর দ্যান 5.5, তখন আমরা তাকে হাইপার ক্যালেমিয়া বলবো। এখন যদি আমরা বলি যে হাইপার ক্যালেমিয়া এর কারণটা কী, কজ অফ হাইপার ক্যালেমিয়া, তা সেক্ষেত্রে আমাদের মনে করতে হবে যে আমাদের কোন কোন ক্ষেত্রে পটাশিয়াম যে বডিতে আমরা নিই। একটা হচ্ছে যে আমরা যদি কোনো কারণে আগের দিন বলেছিলাম যে আমাদের বডিতে পটাশিয়াম আছে ইন্ট্রাসেলুলার, তা আমি যদি বেশি বেশি পটাশিয়াম কন্টেনিং ফুড খাই তাহলে পটাশিয়াম বেড়ে যেতে পারে। আবার দেখা যাচ্ছে আমার সেলের মধ্যে যে পটাশিয়ামগুলো আছে কোনো কারণে যদি পটাশিয়াম সেল থেকে আমার ব্লাডে চলে আসে তাহলেও কিন্তু আমার পটাশিয়াম বেড়ে যেতে পারে। আরেকটা হচ্ছে যে মনে করো যে পটাশিয়াম হ্যান্ডলিং করে কে, মেনলি কিডনি। পটাশিয়াম কে হ্যান্ডলিং করে, মেনলি কিডনি। তাহলে কিডনি যদি আমার এই পটাশিয়াম হ্যান্ডলিং করতে কিডনি যদি কোনো প্রবলেম হয়, মানে দেখা যাচ্ছে আমার মেনলি আমি যেভাবে বলি যে মেনলি যেটা কি যে আমার ডিস্টাল টিউবুলে যে আমার অ্যালডোস্টোন যে কাজ করে, ডিস্টাল রেনাল টিউবুলে অ্যালডোস্টোনের কাজটা কি সোডিয়ামকে ধরা এবং পটাশিয়ামকে বের করে দেওয়া। এখন কোনো কারণে যদি অ্যালডোস্টোন সোডিয়ামকে না ধরতে অ্যালডোস্টোন কম থাকে বা অ্যালডোস্টোন কাজ না করতে পারে তাহলে কী হবে, তাহলে সোডিয়ামকে ধরতে পারবে না, পটাশিয়ামকে বেরও করতে পারবে না। পটাশিয়ামকে যদি বের করতে না পারে তাহলে পটাশিয়াম কী হবে, অ্যাকুমুলেট হবে উইদিন দি বডি, তাই না? তখন কিন্তু হাইপার ক্যালেমিয়া হবে। এক আর কিছু কিছু আমরা বলি কোনো ক্ষেত্রে বলা হয় যে আর্টিফিশিয়াল হাইপার ক্যালেমিয়া, বা এটাকে বলা হয় স্পুরিয়াস। মানে কি আর্টিফিশিয়াল হাইপার ক্যালেমিয়া বা স্পুরিয়াস হাইপার ক্যালেমিয়া, মানে কি বডিতে আসলে হাইপার ক্যালেমিয়া নেই কিন্তু দেখাচ্ছে পটাশিয়াম বেশি, এটাকে বলা হয় আর্টিফিশিয়াল বা স্পুরিয়াস। এখন কেন হতে পারে, ধরো আমরা জানি যে পটাশিয়াম হচ্ছে ইন্ট্রাসেলুলার, তা কোনো কারণে যদি সেলটা লাইসিস হয়ে যায় তাহলে কী হবে, কোনো কারণে যদি সেল লাইসিস হয় তাহলে সেলের ভিতরে যে ইন্ট্রাসেলুলার পটাশিয়াম আছে সেটা সেল থেকে বাইরে বের হয়ে আসবে, তখন পটাশিয়াম বেশি পাওয়া যাবে, তাই তো? তাহলে সেটা আমি বলি যে যেমন অনেক সময় বলা হয় ভেনিপাংচার, কী বলা হচ্ছে হেমোলাইসিস, মানে সেলের মধ্যে তো পটাশিয়াম অবশ্যই আছে, তাই যদি ওই সেল আমার ব্লাড সেলগুলো লাইসিস হয় তাহলে এখানেও কিন্তু পটাশিয়াম সেল থেকে বাইরে হয়ে আসবে এবং হাইপার ক্যালেমিয়া দেখাবে। আরেকটা হচ্ছে যে তোমার মনে করো আমরা ব্লাড সেল ড্র করলাম, ড্র করার পর আমরা সময় দীর্ঘক্ষণ রেখে দিতে পারি, তাই না? দেখা যাচ্ছে আমি টেস্ট করলাম অনেক পরে, তখন ওই সেল কিন্তু লাইসিস হয়ে যেতে পারে ইন ভাইট্রো, মানে ভাইট্রো মানে শরীরের বাইরে। যখন আমি ব্লাড ড্র করার পরে কোনো কোনো জায়গায় আমি ব্লাডটাকে রেখে দিলাম
তখন এই ব্লাড সেল কিন্তু লাইসিস হয়ে যেতে পারে। তখন যদি ব্লাড সেল লাইসিস হয় তখন কিন্তু আবার আমি যদি টেস্ট করি দেখা যায় পটাশিয়াম অনেক সময় বেশি পাওয়া যেতে পারে, এগুলো আর্টিফ্যাকচুয়াল। ঠিক তেমনই যদি লিউকোসাইটোসিস এবং থ্রম্বোসাইটোসিস হয় সেখানেও প্লেটের মধ্যে যে প্লেটে পটাশিয়াম থাকে, যে পটাশিয়াম রিলিজ হতে পারে, তখন কিন্তু আমার পটাশিয়াম বেশি দেখাতে পারে। তার মানে এটা হচ্ছে সব আর্টিফ্যাকচুয়াল বা স্পুরিয়াস হাইপারক্যালেমিয়া। ঠিক আছে, যে যেটা আমার হাইপারক্যালেমিয়া নাই কিন্তু হাইপারক্যালেমিয়া দেখাচ্ছে। আর হচ্ছে কোনো কারণে যদি আমরা পটাশিয়াম বেশি বেশি ইনটেক করি তখন কিন্তু হাইপারক্যালেমিয়া হতে পারে। যেমন আমি ডায়েটারি পটাশিয়াম নিচ্ছি, ডায়েটারি যেটা পটাশিয়াম কন্টেনিং ফ্রুটস, পটাশিয়াম কন্টেনিং ফুড, ঠিক তেমনি আমি যদি পটাশিয়াম কন্টেনিং কোনো ফ্লুইড আমরা ইনটেক করি তখন কিন্তু এরকম হাইপারক্যালেমিয়া হতে পারে। এবার আমি বলেছিলাম যে রিডিস্ট্রিবিউশন মানে কি, যদি কোনো কারণে সেল থেকে পটাশিয়াম ব্লাডে চলে আসে তখনও কিন্তু হতে পারে হাইপারক্যালেমিয়া। এখন কেন আসে, যেমন আগে যেমন বলেছিলাম কি ইন কেস অফ হাইপোক্যালেমিয়া, যখন ব্লাড থেকে পটাশিয়াম সেলের মধ্যে ঢুকে যায় তখন থেকে বলা হয় যে আমরা কি বলেছিলাম যে রিডিস্ট্রিবিউশন। আর এখন তো হাইপারক্যালেমিয়া মানে এবার সেল থেকে পটাশিয়াম বাইরে চলে আসবে, এটাকে বলা হয় রিডিস্ট্রিবিউশন। তো দেখো আগে দিন বলেছিলাম কি কোন কোন জিনিস সেলের মধ্যে পটাশিয়ামকে ঢোকায়। আগে যেমন হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে বলেছিলাম, ইন কেস অফ হাইপোক্যালেমিয়া কি বলেছিলাম যে যদি আমার একটা পেশেন্টের বডিতে কি হয়, বডিতে যদি অ্যালকালোসিস হয়, তাই না, তাহলে কী বলেছিলাম যে পটাশিয়াম সেলের থেকে বাইরে হয়ে আসবে, অ্যাসিডোসিস, তাহলে কী হবে, পটাশিয়াম না, যদি অ্যালকালোসিস হয় তাহলে পটাশিয়াম সেলের মধ্যে ঢুকবে আর সেল থেকে হাইড্রোজেন বের হয়ে আসবে ইন কেস অফ অ্যালকালোসিস। তাহলে সেক্ষেত্রে হাইপোক্যালেমিয়া হবে। তাহলে হাইপারক্যালেমিয়া হতে কী হতে হবে, অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস মানে কি বডিতে হাইড্রোজেন বেশি, তাহলে হাইড্রোজেন বেশি হবে তখন হাইড্রোজেনকে বডি কনভার্ট করার জন্য হাইড্রোজেনকে সেলের মধ্যে ঢুকাই দিবে আর পটাশিয়ামকে সেল থেকে বাইরে বের করে নিয়ে আসবে ইন এক্সচেঞ্জ অফ তাহলে হাইড্রোজেন পটাশিয়াম। সেই জন্য যদি অ্যাসিডোসিস হয় তাহলে বডিতে হাইপারক্যালেমিয়া হবে, হাইড্রোজেন সেলের মধ্যে ঢুকবে, পটাশিয়াম সেল থেকে বাইরে হবে, তাহলে বডিতে হাইপারক্যালেমিয়া হবে, তাহলে অ্যাসিডোসিস। আগে বলেছিলাম যে বেটা টু অ্যাগোনিস্ট, সালবিটামলের কাজ কি, যেমন সালবিটামল পটাশিয়ামকে সেলের মধ্যে ঢুকানো, তাহলে আমি যদি বেটা অ্যান্টাগনিস্ট দিই তাহলে কী হবে, হাইপারক্যালেমিয়া হবে। বেটা টু অ্যাগোনিস্ট কজিং হাইপোক্যালেমিয়া, বেটা ব্লকার বা অ্যান্টাগনিস্ট দ্যাট কজিং হাইপারক্যালেমিয়া। এটা গেল। ওখানে বলেছিলাম ইনসুলিনের কাজ কি, সেলের মধ্যে পটাশিয়াম এবং গ্লুকোজকে ঢুকানো, তাহলে সেক্ষেত্রে হবে হাইপোক্যালেমিয়া। তাহলে একটা মানুষ যদি ইনসুলিন ডিফিসিয়েন্সি হয় তাহলে কী হবে, ইনসুলিন কী করবে, হাইপোক্যালেমিয়া, ইনসুলিন ডিফিসিয়েন্সি, এটা হলে হবে কি হাইপার ক্যালেমিয়া। এখন আসো আরও কিছু কিছু কন্ডিশন আছে রিডিস্ট্রিবিউশন, যেমন কি আমি যদি বলি যে সেল থেকে বলেছি পটাশিয়াম বের হয়ে আসবে, যেমন একটা মানুষের কোনো র্যাপডোমায়োলাইসিস মানে কি আমার মাসেল লাইসিস হওয়া, র্যাপডোমায়োলাইসিস মানে কি আমার মাসেলগুলো ভেঙে যাওয়া বা লাইসিস হওয়া, তাহলে মাসেলের মধ্যে কী আছে, পটাশিয়াম আছে, সেই পটাশিয়াম কিন্তু মাসেল থেকে বাইরে বের হয়ে আসবে, সেল থেকে বাইরে বের হয়ে আসবে, সেটাও কিন্তু কজিং হাইপার ক্যালেমিয়া। ঠিক আছে। আর একটা হচ্ছে টিউমার লাইসিস সিনড্রোম মানে ধরো আমাদের কিছু টিউমার আছে সেটা লাইসিস হয় মানে ভেঙে যায়, যেমন ধরুন বার্গেস লিম্ফোমা, নন হজকিন্স লিম্ফোমা, এদেরকে তো অনেক কেমোথেরাপি দেওয়ার পরে যখন এই সেলগুলো লাইসিস হয়, ওই টিউমার সেল লাইসিস হয়, তখন সেলের মধ্যে পটাশিয়াম থাকে, আরও কিছু ইন্টারসেলুলার জিনিসপত্র থাকে যেগুলো কিন্তু ব্লাডে বাইরে আসে, সেক্ষেত্রে কিন্তু হাইপার ক্যালসিমিয়া হয়। এগুলো সব রিডিস্ট্রিবিউশন, মানে পটাশিয়াম কোথায় ঢুকতেছে, সেল থেকে ব্লাডে। তাহলে রিডিস্ট্রিবিউশন আমি বললাম একটা হচ্ছে তোমার অ্যাসিডোসিস মানে হাইড্রোজেন আয়ন সেলের মধ্যে ঢুকবে, যদি বডিতে হাইড্রোজেন আয়ন বেশি, পটাশিয়াম সেল থেকে বাইরে আসবে, হাইপারক্যালেমিয়া। বেটা ব্লকার, ইনসুলিন ডিফিসিয়েন্সি। তারপরে কি বলেছিলাম যে ওখানে বললাম যে একটা র্যাপডোমায়োলাইসিস, আর হচ্ছে টিউমার লাইসিস সিনড্রোম। এখন প্রশ্ন হচ্ছে ওখানে বলেছিলাম কিন্তু হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস, এখানে হবে তাহলে হাইপার ক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস। ইন কেস অফ হাইপোক্যালেমিয়া কী বলেছিলাম, হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস, তাহলে ইন কেস অফ হাইপারক্যালেমিয়া হবে হাইপার ক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস। এখন আসো তারপর এই পর্যন্ত গেল। এরপর আমি বলেছিলাম যে আমার হ্যান্ডলিং করে কে, পটাশিয়াম, বলেছিলাম কিডনি। কে হ্যান্ডলিং করে, মেনলি কিডনি। তা কিডনির কাজ কি, পটাশিয়াম আমি বলেছিলাম যে বের করা। এখন কিডনি যদি কোনো পটাশিয়ামকে বের করতে না পারে, কিডনি পাওয়ার নেই, কিডনির ক্ষমতা নেই, পটাশিয়ামকে বের করার ক্ষমতা নেই, তাহলে কী হবে, কিডনি
পটাশিয়াম বডিতে অ্যাকুমুলেট হবে, কজিং তাহলে সেক্ষেত্রেও হাইপারক্যালেমিয়া হবে। সেটা কি? যেমন অ্যাকুট এবং ক্রনিক রেনাল ফেলিওর, কিডনির কোনো ক্ষমতা নেই পটাশিয়ামকে বের করে দেওয়ার, তাহলে কি মানে কিডনি ফেলিওর। তাহলে অ্যাকুট এবং ক্রনিক রেনাল ফেলিওর বোথ কজিং হাইপারক্যালেমিয়া। কি বললাম? অ্যাকুট এবং ক্রনিক রেনাল ফেলিওর দুটোই করবে হাইপারক্যালেমিয়া। এখন আসো যে আমার মনে করো এটা গেল একটা, এখন এই অ্যাকুট এবং ক্রনিক রেনাল ফেলিওর মানে কি? আমার ইজিএফআর কমে যাচ্ছে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন কমে যাচ্ছে, ফলে ও বের করতে পারতেছে না। আরেকটা হচ্ছে যে আমার ফিল্ট্রেশন ঠিক আছে, বাট ডিস্টাল টিউবুলে যে আমার পটাশিয়ামকে বের করে দেবে কে? অ্যালডোস্টেরন বলেছিলাম। অ্যালডোস্টেরনের কাজ কি? সোডিয়ামকে ধরা, পটাশিয়ামকে বের করে দেওয়া। তাহলে এমন হতে পারে আমার বডিতে অ্যালডোস্টেরন কম, অথবা অ্যালডোস্টেরন আছে বাট ডিস্টাল টিউবুলার ডিফেক্ট আছে, যদি ইজিএফআর তার কমেনি। ওই ডিস্টাল টিউবুলার ডিফেক্টের কারণে ডিস্টাল টিউবুলে যে অ্যালডোস্টেরন কাজ করতে পারতেছে না, অ্যালডোস্টেরন কাজ করতে পারে না, ফলে কজিং হাইপারক্যালেমিয়া। তাহলে আমার একটা হতে পারে বলছি অ্যালডোস্টেরন কম মানে কি? তাহলে আমি বললাম যে হাইপোঅ্যালডোস্টেরনিজম একটা কারণ, তাহলে কিন্তু হাইপারক্যালেমিয়া হবে। তার মানে কি মিনারেল কর্টিকয়েড ঠিকমতো কাজ করতে পারতেছে না, আইদার ডিউ টু মিনারেল কর্টিকয়েড ডিফিসিয়েন্সি অথবা মিনারেল কর্টিকয়েড ওখানে কাজ করতে পারতেছে না ডিউ টু ডিফেক্ট ইন রেনাল টিউবিউলস। এখন মিনারেল কর্টিকয়েড ডিফিসিয়েন্সি কেন হবে? একটা হতে পারে যে আইসোলেট মিনারেল কর্টিকয়েড ডিফিসিয়েন্সি, শুধু অ্যালডোস্টেরন ডিফিসিয়েন্সি। একটা হতে পারে অ্যাজ এ পার্ট অফ অ্যাডিসন ডিজিজ, মানে শুধু অ্যালডোস্টেরন ডিফিসিয়েন্সি না, ওর সাথে তার গ্লুকোকর্টিকয়েড ডিফিসিয়েন্সি এবং অ্যাডিনাল অ্যান্ড্রোজেন ডিফিসিয়েন্সিও আছে। ঠিক আছে? তাহলে হতে পারে কেন হবে? আমি বললাম যে একটা অ্যাজ এ পার্ট অফ অ্যাডিসনস ডিজিজ হতে পারে আইসোলেটেড অ্যালডোস্টেরন ডিফিসিয়েন্সি, এটা হতে পারে। এখন আসো যে আমি বললাম যে আমরা যেগুলো অনেকগুলো, এবার আসো যে কিডনির কিছু কিছু ডিজিজ, সেটা কি? কিডনির কিছু কিছু ডিজিজ, সেই ডিজিজগুলো কিন্তু হলে ওখানে কিন্তু আর অ্যালডোস্টেরন কাজ করতে পারে না। যেমন কি একটা আমি বলি, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, সেখানে কিন্তু কাজ করতে পারবে না। একটা হচ্ছে যেমন তোমাকে বলি ইনসুলিন ডিজিজ, একটা হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, একটা হচ্ছে অবসেটিভ ইউরোপ্যাথি, অনেক সময় লুপাস নেফ্রাইটিস। হ্যাঁ, তাহলে এগুলো হলে কিন্তু কিডনি ওখানে অ্যালডোস্টেরন কাজ করতে পারে না। বুঝতে গেছে? তাহলে কি বললাম? একটা হচ্ছে যদি টিউবুলার ডিজিজ হয়, একটা যদি লুপাস নেফ্রাইটিস হয়, এগুলো হলে ওখানে কিন্তু অ্যালডোস্টেরন যে কাজ করতে পারে না, ফলে তার হাইপারক্যালেমিয়া হয়, কারণ পটাশিয়ামকে বের করতে পারে না। এবার একটা আসো যে আমি বললাম যে কিছু কিছু ড্রাগস, সেটা কী করে? আসলে অ্যাকচুয়ালি দিয়ে ইনহিবিট অ্যালডোস্টেরনকে সে খুব একটা কাজ করতে দেয় না। সেটা কি কি ড্রাগ? তাহলে আমি বললাম অ্যালডোস্টেরন প্রোডাকশন কম, অ্যালডোস্টেরন প্রোডাকশন ঠিক মতো হচ্ছে কিন্তু অ্যালডোস্টেরন কাজ করতে পারতেছে না ডিউ টু ডিফেক্ট ইন দি রেনাল টিউবুলস। আর হচ্ছে রেনাল টিউবুলের ডিফেক্ট নাই, বাট আমি এমন কিছু ড্রাগ খাই যেটা আমার অ্যালডোস্টেরন কাজ করতে দিচ্ছে না। সেটা কি? তার মধ্যে একটা হচ্ছে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, ACE ইনহিবিটর একটা, অথবা আরেকটা হচ্ছে ARB, এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, ARB। তাহলে দুটো গেল। এটা কিন্তু বলেছি এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর অথবা এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, একটা গেল। এরপর আসো কিছু আছে আমরা বলি যে পটাশিয়াম স্প্যারিং ডায়াবেটিস বলি না অনেক সময়, যে স্প্যানোল্যাকটোন, ট্রায়ামট্রেন, অ্যামাইলোরাইড বলতাম আমরা, তাই না? যে পটাশিয়াম স্পিয়ারিং ডায়াবেটিস কি কি? স্প্যানোল্যাকটোন, ট্রায়ামট্রেন এবং অ্যামাইলোরাইড। আসলে যেটা ঘটনা যে এটার ক্ষেত্রে কি হয় যে এটা কিন্তু আসলে অ্যালডোস্টেরন, কি বলেছি? অ্যালডোস্টেরনকে কাজ করতে দেয় না। তার মধ্যে মেনলি আমরা বলি স্প্যানোল্যাকটোন এবং এপ্লিরেনন, মানে এর কাজ কি? আমরা বলি পটাশিয়াম স্পিয়ারিং, মানে কি? পটাশিয়ামকে তারা ধরে রাখবে, তারা হাইপারক্যালেমিয়া হবে। আসলে কীভাবে কাজ করে? এটা হচ্ছে অ্যান্টি অ্যালডোস্টেরন, অ্যান্টি মিনারেলকর্টিকয়েড। সেটা কি? স্প্যানোল্যাকটোন এবং এপ্লিরেনন, এই দুটো হচ্ছে অ্যান্টি অ্যালডোস্টেরন। তাহলে কাজ করতে দেবে না, ফলে দেয়ার ইজ চান্স অফ হাইপারক্যালেমিয়া। এখন দেখো আরেকটা জিনিস আছে, দেয়ার আর সাম ড্রাগস দ্যাট ইনহিবিটস দি প্রোডাকশন অফ রেনিন। রেনিন কাজ কি? আমরা রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। রেনিন বেশি হলে, রেনিন যদি কম হয় অ্যানজিওটেনসিন কম হবে, অ্যালডোস্টেরন কম হবে।
রেনিন কম, এনজিওটেনসিন কম, অ্যালডোস্টেরন কম। অ্যালডোস্টেরন কম হলেই তো কী হবে? হাইপারক্যালেমিয়া হবে। সো there are some drugs that actually reduce the production of renin, causing কি? হাইপারক্যালেমিয়া। সেটা কী কী ড্রাগ? একটা হচ্ছে NSAID এবং আরেকটা হচ্ছে বেটা ব্লকার। কী বলেছি? NSAID নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এবং বেটা ব্লকার দ্যাট অ্যাকচুয়ালি রিডিউস দি প্রোডাকশন অফ রেনিন। তাহলে গেল। তাহলে আমি যদি এটাকে একটুখানি সামারাইজ করি, যে দেখো যে হোয়াট আর দি কজেস অফ হাইপারক্যালেমিয়া যদি পরীক্ষায় বলে, তো প্রথমে চিন্তা করো যে আমি খাচ্ছি বেশি, মানে ইনক্রিজ পটাশিয়াম ইনটেক। স্পিরিয়াসটা বাদে দিলাম। স্পিরিয়াস মনে রাখবো যে হেমোলাইসিস, তাই না? তারপরে কি বলেছিলাম যে থ্রম্বোসাইটোসিস, লিউকোসাইটোসিস, এগুলো সব হচ্ছে স্পিরিয়াস হাইপারক্যালেমিয়ার কারণ। তারপরে তোমার কি বলবা যে ইনক্রিজ ইনটেক অফ পটাশিয়াম। কি বলেছি? ইনক্রিজ ইনটেক অফ পটাশিয়াম কজিং হাইপারক্যালেমিয়া, একটা গেল। বলেছিলাম যে রিডিস্ট্রিবিউশন অফ পটাশিয়াম ফ্রম সেল টু ব্লাড, মানে আউটসাইড অফ দি সেল, সেল থেকে ব্লাডে চলে যাবে। কি হিসেবে? একটা বলেছিলাম অ্যাসিডোসিস, তারপর বলেছিলাম ইনসুলিন ডেফিসিয়েন্সি, বলেছিলাম বেটা টু অ্যান্টাগনিস্ট, তাই না? মানে বেটা ব্লকার, এটা বলেছিলাম তো নাকি? তারপরে কি বলেছিলাম যে সিভিয়ার র্যাপডোমায়োলাইসিস, তারপর বলেছিলাম টিউমার লাইসিস সিনড্রোম, তাই না? আরেকটা বলেছিলাম হাইপারক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস। এগুলো হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ পটাশিয়াম ফ্রম সেলস টু ব্লাড, গেল। এরপরে আসলে বলেছিলাম যে আমার বডিতে কী হতে পারে যে কিডনি পটাশিয়ামকে বের করতে পারতেছে না। কেন বের করতে পারবে না? অ্যাকুট রেনাল ফেলিওর, ক্রনিক রেনাল ফেলিওর ডিউ টু ডিক্রিজ GFR, অ্যাকুট এবং ক্রনিক রেনাল ফেলিওর। আরেকটা এরপরে কি বললাম না, GFR ঠিক আছে, বাট আমার বডিতে অ্যালডোস্টেরন প্রোডাকশন কম তৈরি হচ্ছে। কেন? একটা হচ্ছে হতে পারে বিভিন্ন ডিজিজে, তার মধ্যে একটা হচ্ছে আইসোলেটেড অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি, শুধু অ্যালডোস্টেরন কম, অথবা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের 3টে হরমোনই কম, অ্যালডোস্টেরন কম, কর্টিসল কম, অ্যান্ড্রোজেন কম, এরকম বলে অ্যাডিসনস, 3টে হরমোনই কম হতে পারে। তাহলে অ্যাজ এ পার্টস অফ অ্যাডিসন ডিজিজ অথবা আইসোলেটেড অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি। এবার আসো, অ্যালডোস্টেরন প্রোডাকশন ঠিক মতো আছে, বাট আমার ওই টিউবুলার ডিফেক্ট আছে, ফলে অ্যালডোস্টেরন কাজ করতে পারতেছে না। এটা কি? একটা হচ্ছে টিউবুলো ইন্টারস্টিশিয়াল ডিজিজ, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, লুপাস নেফ্রাইটিস, এগুলো এবং অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, ফলে অ্যালডোস্টেরন ঠিকমতো কাজ করতে পারতেছে না। আর হচ্ছে না, অ্যালডোস্টেরন ঠিক আছে, টিউবুলো ঠিক আছে, বাট দেয়ার আর সাম ড্রাগস দ্যাট ইনহিবিটস দি অ্যাকশন অফ অ্যালডোস্টেরন, লাইক কি? একটা হচ্ছে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, আর একটা হচ্ছে কি বলেছি, আর কিছু বলেছিলাম যে কি, যেমন স্পাইনোল্যাকটন এবং এপ্রিজেনন, এগুলো হচ্ছে সব ইনহিবিটস দি অ্যাকশন অফ অ্যালডোস্টেরন। এটা গেল। এরপরে আসো যে ইনহিবিটরস অফ রেনিন প্রোডাকশন। যদি কারো রেনিন প্রোডাকশন কম হয় তাহলে কী হবে? তার অ্যানজিওটেনসিনও কম, অ্যালডোস্টেরনও কম। রেনিন কারো প্রোডাকশন কম হবে, সেখানে ড্রাগ হচ্ছে দুইটা, একটা হচ্ছে NSAID আর হচ্ছে বেটা ব্লকার। তাহলে দ্যাট আর দি কজেস অফ হাইপারক্যালেমিয়া। এখন প্রশ্ন হচ্ছে, একটা পেশেন্টের যদি হাইপারক্যালেমিয়া হয় তাহলে পেশেন্টের কাছে কী নিয়ে আসতে পারে? মনে করো যে মাইল্ড হাইপারক্যালেমিয়া পেশেন্ট মেবি অ্যাসিমটোমেটিক, পেশেন্ট কী হতে পারে? মেবি অ্যাসিমটোমেটিক, একটা হতে পারে। 2 নম্বরে কী হতে পারে? দেখো, 2 নম্বর হতে পারে পেশেন্টের যে সিভিয়ার মাসেল উইকনেস, একটা হতে পারে মাসেল উইকনেস 2। 3 নম্বরে কী হতে পারে? এটা গেল 3 নম্বরে কী হবে? আর হচ্ছে কার্ডিয়াক ইনভলভমেন্ট। কী হবে? মেনলি কার্ডিয়াক ইনভলভমেন্ট। কার্ডিয়াক কী হতে পারে? মেনলি মনে রাখতে হবে যে হাইপারক্যালেমিয়া এটা হচ্ছে কী করতে হবে? মেনলি সব বেডিকার্ডিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট এগুলো বেশি করে, তাই না? বেডিকার্ডিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট এগুলো বেশি করে। তা আমি যদি বলি যে হোয়াট আর দি ECG চেঞ্জেস ইন হাইপারক্যালেমিয়া, হোয়াট আর দি ECG চেঞ্জেস ইন হাইপারক্যালেমিয়া, এটা কী হতে পারে? একটা যদি ওয়েভ বলি যে তোমার আমরা যদি টি থেকে শুরু করি, তাহলে টল পিকড ইনটেক টি ওয়েভ। কী হয়েছে? টল পিকড এবং টেন্টেড টি ওয়েভ, টল পিকড এবং টেন্টেড টি ওয়েভ। আর টি গেল, টি এর পরে আমি টান দেবো, তাহলে কী হবে? হোয়াইট QRS। QRS কী হবে? হোয়াইট।
হোয়াইট কিউআরএস, ক্লিয়ার। তারপর টান দিলাম, এবার শর্ট, তারপর প্রলং পিআর, প্রলং পিআর। তাহলে আমি যদি বলি টল পিক টেন্টেড টি ওয়েভ, হোয়াইট কিউআরএস, প্রলং পিআর, পি ওয়েভ মে বি অ্যাবসেন্ট, পি ওয়েভ মে বি অ্যাবসেন্ট। আমি তোমাকে বলেছিলাম যে ইন কেস অফ হাইপোক্যালেমিয়া দেয়ার ইজ কি হয়, লং কিউটি ইন্টারভ্যাল। তাহলে ইন কেস অফ হাইপারক্যালেমিয়া হবে শর্ট কিউটি। তাহলে আমি যদি আমি ধরো ইসি, তুমি চিন্তা করো, আমি প্রথমে টিটা উপরে উঠলো, আমি টি উপরে উঠে দিলাম, তাহলে টল পিক টেন্টেড টি। এবার টিকে টান দিলাম, দিলে কী হবে, কিউআরএস যেটা ছিল এটা ওয়াইড হয়ে গেল, টান দিলাম, আবার এটা টান দিলাম, দিলে কী হবে, পি এর পরে কিউ যেটা উঠেছিল আর ওটাও বড় হয়ে যাবে, প্রলং পিআর। তাহলে আমি টিকে উঠাই দেবো, দিয়ে আস্তে টান দেবো, দিলে কী হবে, হোয়াইট কিউআরএস হয়ে যাবে, আবার টান দেবো, দিলে প্রলং পিআর হয়ে যাবে। তাহলে দেখো টল পিক টেন্টেড টি ওয়েভ, হোয়াইট কিউআরএস, প্রলং পিআর। দিস ইজ দ্য ফাইন্ডিংস, ECG ফাইন্ডিংস ইন হাইপারক্যালেমিয়া। আদুর এক সময় রাখবে, এটা হচ্ছে পি ওয়েভ অ্যাবসেন্ট। আর ইন কেস অফ হাইপারক্যালেমিয়া যদি লং কিউটি ছিল, ইন কেস অফ হাইপারক্যালেমিয়া হবে শর্ট কিউটি ইন্টারভ্যাল। ECG চেঞ্জেস। তারপরে এখানে কী হতে পারে, আর একটা বলেছিলাম যে একটা হচ্ছে বেডিকার্ডিয়া, হতে পারে বেডিকার্ডিয়া, হতে পারে আরবিবি, হতে পারে এলবিবি এবং অ্যাট্রোভেন্টিকুলার ব্লক, অ্যাডভান্স অ্যাট্রোভেন্টিকুলার ব্লক। আর কী হতে পারে বলেছি, যে সাইনাস বেডিকার্ডিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট। আর কী হতে পারে, আরবিবি, এলবিবি এবং অ্যাডভান্স অ্যাট্রোভেন্টিকুলার ব্লক। এগুলো হতে পারে ইন কেস অফ হাইপারক্যালেমিয়া। ক্লিয়ার। এখন আসো, যদি আমার কাছে একটা পেশেন্ট হাইপারক্যালেমিয়া নিয়ে আসে, আমি কী কী টেস্ট করব। পেশেন্ট হাইপারক্যালেমিয়া, তার মনে রাখতে হবে যে আমি সব রুটিন টেস্টগুলো করে ফেললাম, তাই না। কী কী রুটিন টেস্ট, মনে করো সিবিসি, ইএসআর, সিবিসি গেল, ইএসআর গেল, মনে করো রেনাল ফাংশন টেস্ট, ইলেকট্রোলাইটস, এবিজি, এগুলো লিখতে হবে। রেনাল ফাংশন টেস্ট, ইলেকট্রোলাইটস, এবিজি, এই জন্য মেন কিন্তু লিখতেই হবে, রেনাল ফাংশন টেস্ট, ইলেকট্রোলাইট এবং এবিজি। এখন মনে করো একটা হাইপোনাট্রিমিয়া আছে, হাইপারক্যালেমিয়া, চিন্তা করতে হবে অ্যাডিশনস কিনা, সেহেতু তোমার কর্টিসল করা লাগতে পারে, সেটা তো ডিপেন্ডিং অন দি ওই সিচুয়েশন। তবে মেন যেগুলো কথা আমি বলতেছি সেটা যেগুলো করাই লাগবে, সেটা হচ্ছে ইলেকট্রোলাইটস, রেনাল ফাংশন টেস্ট মানে মেনলি সাম ক্রিয়েটিনিন, এবং এবিজি মানে মেনলি বাইকোমার দেখতে হবে কী অবস্থায় আছে আমার। তাহলে এগুলো তোমার সব ইনভেস্টিগেশনস, ঠিক আছে। কিন্তু যদি মনে করো কোনো পেশেন্টের আর সিবিসি, ইএসআর, ইউরিনারি, তারপরে তোমার লিভার ফাংশন, সেগুলো রুটিন তো সব লিখবেই, পরীক্ষা হলে আসে। তবে এই তিনটা হচ্ছে মেন, সাথে যেগুলো কারণ বলছি সে কারণ আমার কিছু করা লাগতে পারে। তবে তোমার লিখতে পারো যে ইনভেস্টিগেশন ফর আন্ডারলাইং এটিওলজি, করতে পারো। এখন আসো যে আমি তোমাকে মেনলি যে পড়াবো যে ম্যানেজমেন্ট অফ, আরেকটা জিনিস বলবো, ইনভেস্টিগেশন বললাম, এবার হচ্ছে ম্যানেজমেন্ট অফ হাইপারক্যালেমিয়া। এখন ম্যানেজমেন্ট অফ হাইপারক্যালেমিয়া, দেখো তোমার ডেভিডসন যে একটা বক্স আছে, সেই বক্স কিন্তু ম্যানেজমেন্ট অফ হাইপারক্যালেমিয়া, ইট ইজ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। কী বলেছি, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ হাইপারক্যালেমিয়া। বাট কোনো পেশেন্ট যদি স্টেবল থাকে, তার ম্যানেজমেন্ট কিন্তু এই ডেভিডসনে লেখা নেই। কি, কোনো পেশেন্ট যদি স্টেবল থাকে তাই তার ম্যানেজমেন্টটা কিন্তু ডেভিডসনে লেখেনি। তবে আমি তোমাকে বলে দেবো একটু মুখে যে একটা পেশেন্ট স্টেবল মাইল্ড হাইপারক্যালেমিয়া বা স্টেবল হাইপারক্যালেমিয়া, দেয়ার ইজ নো ইমার্জেন্সি, দেয়ার ইজ নো ইসিজি চেঞ্জ, ইন দ্যাট কেস আমি কি এটা করবো কি করবো না, তাই না, এই ম্যানেজমেন্টটা করবো কি করবো না। তখন মনে করতে হবে যে মাইল্ড কেস হয়, পেশেন্ট যদি সিমটোমেটিক এরকম না হয়, দেয়ার ইজ নো কার্ডিয়াক অ্যাবনর্মালিটি, তাহলে পেশেন্ট ইজ স্টেবল, রেনাল ফাংশন টেস্ট কমপ্লিটলি নর্মাল, তাহলে পেশেন্ট ইজ স্টেবল। সেই ক্ষেত্রে কী করতে হবে, মেনলি দেখো আমি বলি, দেখতে হবে এই ক্ষেত্রে স্টেবল হাইপারক্যালেমিয়া বা মাইল্ড হাইপারক্যালেমিয়া, পেশেন্ট হ্যাভিং নো সিমটমস, নো কার্ডিয়াক ইনভলভমেন্ট, ইন দ্যাট কেস আমি কী করবো, প্রথমে লিখতে হবে ইন দ্যাট কেস ইফ রেনাল ফাংশন ইজ অলসো নর্মাল। ধরো একটা পেশেন্টের সিভিয়ার রেনাল ইম্পেয়ারমেন্ট, পেশেন্ট ইজ অন এন্ড স্টেজ রেনাল ডিজিজ, ESRD, তাই না, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে তোমার মনে করো কিন্তু তোমার রেনাল রিপ্লেসমেন্ট মানে ডায়ালাইসিস অথবা রেনাল ট্রান্সপ্লান্টেশন, এটা তোমার লিখতেই হবে, করতেই হবে। বাট পেশেন্টের নর্মাল রেনাল ফাংশন, মাইল্ড হাইপারক্যালেমিয়া, পেশেন্ট হ্যাভিং নো আদার সিমটমস, নো কার্ডিয়াক ইনভলভমেন্ট, ইন দ্যাট কেস হোয়াট উইল ইউ ডু। প্রথম মনে রাখতে হবে যে এক নম্বর হচ্ছে
অ্যাভয়েডেন্স অফ পটাশিয়াম কন্টেনিং ফুড, এটাকে আমরা অ্যাভয়েড করবো। 1 নম্বর হচ্ছে অমিট অল দি ড্রাগস দ্যাট কজ হাইপারক্যালেমিয়া, যেমন আগে যেগুলো বলেছিলাম, যদি কোনো ড্রাগ পেয়ে থাকে এগুলো সব অমিট করবো। ইফ রেনাল ফাংশন ইজ অ্যাডিকুয়েট অ্যান্ড ভলিউম স্ট্যাটাস অফ দি পেশেন্ট ইজ অলসো নর্মাল, দেন আই উইল গিভ ওনলি লুপ ডায়াবেটিস। ঠিক আছে, কী বলেছি? আই উইল গিভ ওনলি লুপ ডায়াবেটিস। কী বলেছি? যে পেশেন্ট নর্মাল রেনাল ফাংশন, নর্মাল কার্ডিয়াক ফাংশন, মানে কোনো কার্ডিয়াক অ্যাবনর্মালিটি, মাইল্ড হাইপারক্যালেমিয়া, নো সিমটমস, তাহলে আমি কী করবো? পেশেন্টের প্রথমে ট্রিটমেন্ট রেস্ট্রিকশন অফ পটাশিয়াম কন্টেনিং ডায়েট। আমি বললাম যে অ্যাভয়েডেন্স অমিট অল দি ড্রাগস দ্যাট কজিং হাইপারক্যালেমিয়া। তারপর বললাম ইফ রেনাল ফাংশন ইজ কমপ্লিট নর্মাল, পেশেন্টের ভলিউম স্ট্যাটাস ইজ অলসো নর্মাল, আমি কী করবো? অ্যাড লুপ ডায়াবেটিস। কী করবো? লুপ ডায়াবেটিস। এটা আমি বলে দিলাম। এরপর মনে করা বলেছি যে পেশেন্টের যে লেভেলে হাইপারক্যালেমিয়া হোক না কেন, যে লেভেলে হাইপারক্যালেমিয়া হোক, যদি পেশেন্টের রেনাল ESRD হয় তাহলে ডায়ালিসিস করতেই হবে ফর কারেকশন অফ হাইপারক্যালেমিয়া। ক্লিয়ার? এখন আসি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। ইমার্জেন্সি হাইপারক্যালেমিয়া কীভাবে ম্যানেজ করবে? পেশেন্ট আমি মনে করি ইমার্জেন্সি, তাই না? পেশেন্ট হাইপারক্যালেমিয়া মোর দ্যান 6.5, মোর দ্যান 7 পটাশিয়াম লেভেল, মোর দ্যান 7, কী করতে হবে? মনে রাখতে হবে অ্যাট ফার্স্ট আমাকে কী করতে হবে? যে আমার সেল মেমব্রেনকে স্টেবিলাইজ করতে হবে। কারণ কি? হাইপারক্যালেমিয়া হলে আমার যে অ্যারিথমিয়া হতে পারে, এটা হচ্ছে আমার তাই টু স্টেবিলাইজ দ্য লাইসোসোমাল মেমব্রেন, টু স্টেবিলাইজ দ্য সেল মেমব্রেন। কেন হাইপারক্যালেমিয়া আমার এটা করে? কারণ যদি আমার হাইপোক্যালসিমিয়া, এই হাইপোক্যালসিমিয়া অ্যাকচুয়ালি পটেনশিয়েটস দি অ্যারিথমিক ইফেক্টস অফ হাইপারক্যালেমিয়া। সেটা কী করি? টু স্টেবিলাইজ দ্য লাইসোসোমাল মেমব্রেন, আর প্রথমে কী করে? একটা ক্যালসিয়াম দিয়ে দিই। কি তাহলে কি? ইঞ্জেকশন ক্যালসিয়াম গ্লুকোনেট 10 ml 10% IV slowly start over 10 minutes। আমার কীভাবে লিখি? ইঞ্জেকশন টু, প্রথমে লিখি হেডলাইন, টু স্টেবিলাইজ দি লাইসোসোমাল মেমব্রেন। কী হবে? ইঞ্জেকশন ক্যালসিয়াম গ্লুকোনেট 10 ml 10% IV slowly starts over 10 minutes। ক্লিয়ার? এখন এগুলো আমি স্টাডিজ করলাম। এখনও কী করতে হবে? আমি একটু নিরাপদ। এখন কী করতে হবে? আমি যে পটাশিয়ামগুলো খেয়েছিলাম, যে পটাশিয়াম নিয়েছি, আয়ন এক্সচেঞ্জ রেজিম ব্যবহার করতে হবে। এটাকে গার্ড থেকে আমি আর ভিতরে দিব না, এক্সক্রিপ্ট করে দেবো। রিমুভ অফ পটাশিয়াম ফ্রম দি বডি, একটা করতে পারি। আরেকটা করতে পারি যে, আমরা পরে বলতেছি, আরেকটা করতে পারি যে আমি যে পটাশিয়ামকে ভিতরে নিয়েছি, রক্তে গেছে, এটাকে আমি সেলের মধ্যে ঢুকাই দিতে পারি। কী করতে পারি? আমি সেলের মধ্যে ঢুকাই দিতে পারি। যে পটাশিয়ামকে আমি নিয়েছি, এটাকে আমি সেলের মধ্যে ঢুকাই দিতে পারি। এখন সেলের মধ্যে ঢুকাবো কীভাবে? সেটা হচ্ছে কয়েকভাবে ঢুকানো যায়। একটা হচ্ছে যেমন কি, আমি দিলাম ইনসুলিন এবং গ্লুকোজ ইনফিউশন। কী দিলাম? ইনসুলিন এবং গ্লুকোজ ইনফিউশন, ইনসুলিন গ্লুকোজ একসাথে দিয়ে দিলাম। একটা হতে পারে। তাহলে ইনসুলিন গ্লুকোজ কীভাবে দিই? এখানে তো ডেভিডসনে লেখা আছে যে 50 ml IV গ্লুকোজ 50 ml 50%, এর সাথে 5 ইউনিট একটা পেট ইনসুলিন, এটা তোমরা দিতে পারো। আরেকটা হচ্ছে যে সালবিটামল ইনহ্যালেশন। তাহলে কী হবে? এগুলো দিয়ে আমরা কী করি? শিফটিং অফ পটাশিয়াম উইদিন দি সেল। কী করি? বাই IV গ্লুকোজ এবং ইনসুলিন, আর হচ্ছে বেটা-2 অ্যাগনিস্ট, এগুলো দিয়ে। আরেকটাকে আমি বলি, যেমন সে বলে সোডিয়াম বাইকার্বনেট, মানে সোডিয়াম বাইকার্বনেট। আমার বডিতে অ্যাসিডোসিস ছিল, অ্যাসিডোসিস কী হলো? হাইড্রোজেন সেলের মধ্যে ঢুকতেছিল, পটাশিয়াম সেল থেকে বাইর হচ্ছিল। তা আমি যদি অ্যাসিডোসিসটাকে কারেকশন করে দিতে পারি, তাহলে কিন্তু আর সেলের মধ্যে ঢুকবে না, সেলের মধ্যে পটাশিয়াম আর সেল থেকে বাইর হবে না, সেলের মধ্যে থেকে যাবে। সেটাও একটা মেথড, মানে বাই সোডি বাই কার্ব। এখন আসতে হবে লাস্টে, এটা বললাম যে রিমুভ অফ পটাশিয়াম ফ্রম দি বডি। কীভাবে রিমুভ করবো? একটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ রেজিম। কী বলেছি? ওরাল আয়ন এক্সচেঞ্জ রেজিন। এর মধ্যে কি? সোডিয়াম পলিস্টাইরিন সালফোনেট, সোডিয়াম পলিস্টাইরিন হচ্ছে আয়ন এক্সচেঞ্জ রেজিম। এটা ওরাল ইউজ করা হয়, ফলে আমার গার্ড দিয়ে এটা বাইরে হয়ে যায়। আয়ন এক্সচেঞ্জ রেজিম, সোডিয়াম পলিস্টাইরিন সালফোনেট একটা গেল, এটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ রেজিম। আর কীভাবে আমি পটাশিয়ামকে বাইর করতে পারি শরীর থেকে? আমি বলেছিলাম যে IV ফুরুসেমাইড উইথ নর্মাল স্যালাইন। কী বলছিলাম? IV ফুরুসেমাইড উইথ নর্মাল স্যালাইন দিলেও আমি
ইউএন দিয়ে পটাশিয়ামকে বের করে দিতে পারি। আর হচ্ছে কীভাবে বের করতে পারি, হচ্ছে ডায়ালাইসিস। আর কীভাবে বের করতে পারি, ডায়ালাইসিস। এটা হচ্ছে তোমার ট্রিটমেন্ট অফ হাইপারক্যালেমিয়া। ট্রিটমেন্ট অফ হাইপারক্যালেমিয়া তাহলে কী বললাম, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ হাইপারক্যালেমিয়া একটা হচ্ছে স্টেবিলাইজ দি লাইসোসোমাল মেমব্রেন, 10 ml 10% ক্যালসিয়াম গ্লুকোনেট আইভি স্লোলি ওভার 10 মিনিটস। এক দুই বলছিলাম যে শিফটিং অফ পটাশিয়াম, শিফটিং অফ পটাশিয়াম কোথায়, শিফটিং অফ পটাশিয়াম কোথায়, ফ্রম ব্লাড টু সেল কী হবে, বাই আইভি গ্লুকোজ অ্যান্ড ইনসুলিন একটা, আরেকটা হচ্ছে সালবেটামল ইনহেলেশন, আরেকটা হচ্ছে যে আইভি সোডি বাই কার্ব। তারপরে হচ্ছে রিমুভ অফ পটাশিয়াম ফ্রম দি বডি, পটাশিয়াম বের করে দেবো কেমন একটা গান আয়নোক্সিন রেজিমের মাধ্যমে বের করে দিতে পারি, সেটা কি নাম কি তার, সোডিয়াম পলিস্টাইরিন সালফোনেট। আরেকটা হচ্ছে তোমার 2 নম্বরে একটা বললাম যে কীভাবে করবো, একটা আইভি ফ্রুসেমাইড, নর্মাল সেমিতে আইভি ফ্রুসেমাইড, আর একটা হচ্ছে ডায়ালাইসিস। দিস ইজ ট্রিটমেন্ট অফ হাইপার ক্যালেমিয়া। এখন আসলে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে বলো, এই পর্যন্ত শেষ আজকে। তাহলে হাইপারক্যালেমিয়া এবং হাইপারক্যালেমিয়া হয়ে গেল। বলো দেখি কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। এনি কোয়েশ্চেন? কোয়েশ্চেন আছে রে? আচ্ছা, ইনসুলিন এবং গ্লুকোজ ধরো অ্যাকচুয়ালি আমি বলি, যদিও তোমাদের এখানে লিখা রয়েছে যে ডেভিডসন অনুসারে তোমাদের বলো, কিন্তু এটা যদিও আমার মনে হচ্ছে আমরা ওইভাবে ব্যবহার করি না, কিন্তু পরীক্ষা লেখার সময় লিখতে হবে 50 ml 50% গ্লুকোজ, 50% গ্লুকোজের 50 ml মধ্যে 5 ইউনিট রেগুলার ইনসুলিন, মানে 5 ইউনিট অ্যাক্ট্রাপিড, এটা দিতে হবে। কী বলেছি, 50 ml 50% গ্লুকোজ মানে কি 25 গ্রাম গ্লুকোজ, তাই না? 50% গ্লুকোজ মানে কি 100 ml এর মধ্যে 50 গ্রাম আছে, তার মধ্যে 50 ml, তার মানে 50 ml কত আছে 25 গ্রাম। কথা বলতে যায়নি, বলছি যে 50 ml 50% গ্লুকোজ, তার মানে কি 50% গ্লুকোজ মানে কি ওর 100 ml এর মধ্যে 50 গ্রাম গ্লুকোজ আছে। তাহলে 50 ml 50% গ্লুকোজ মানে কি, 50 ml গ্লুকোজ মানে কি 50 ml গ্লুকোজ মানে ওরা মধ্যে 25 গ্রাম গ্লুকোজ আছে। 100 ml 50 গ্রাম, তাহলে 50 ml, তাহলে 50 ml হচ্ছে 25 গ্রাম। এই 25 গ্রাম গ্লুকোজের জন্য দেবো হচ্ছে অনলি কত 5 ইউনিট ইনসুলিন। এই এছাড়া 5 ইউনিট রেগুলার ইনসুলিন মিশাই দিব। এনএসআইডি কীভাবে করে, এনএসআইডি করে বাই ডিক্রিজ সিক্রেশন অফ রেনিন, এনএসআইডি করে বাই ডিক্রিজ সিক্রেশন অফ রেনিন, রেনিন সিক্রেশন ইনহিবিট করে। রেনিন সিক্রেশন ইনহিবিট করে রেনিন যদি কম তৈরি হয়, রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, এনজিওটেনসিন কম তৈরি হবে, এনজিওটেনসিন কম তৈরি হবে, অ্যালডোস্টেরন কম তৈরি হবে, ফলে অ্যালডোস্টেরন কম তৈরি হলে কী হবে, হাইপারক্যালেমিয়া হবে। এরপরে কি আর কোয়েশ্চেন আছে?
আর স্পুরিয়াস হাইপোক্যালেমিয়া মানে কি? সিউডো হাইপোক্যালেমিয়া, ফলস হাইপোক্যালেমিয়া, তাই না? আর্টিফিশিয়াল হাইপোক্যালেমিয়া তার মানে কি? এটাকে যেটা হয় আমার বডিতে আসলে পটাশিয়াম নেই, মানে নর্মাল, বাট যখন টেস্ট করতেছি বলতেছি আমার পটাশিয়াম বেশি। কারণ কি? মনে করো যদি আমি ভেনিপাংচার যখন করলাম, ভেনিপাংচার যখন করেছি, ভেনিপাংচার তখন কী হবে? সেলটা লাইসিস হয়ে গেল, লাইসিস হয়ে যাবে, সেলের মধ্যে পটাশিয়াম থাকে না, পটাশিয়ামটা বেরিয়ে আসলো, ফলে আর্টিফিশিয়াল হাইপারক্যালেমিয়া হলো। এখন তুমি ব্লাডটা ড্র করলে, ড্র করে তুমি টেনে রাখলে, এখন ওই ব্লাডটার সেলটা ভেঙে গেল, ভেঙে গেলে ওর ভিতরে পটাশিয়াম ছিল বেরিয়ে আসলো, ফলে সেখানে হাইপারক্যালেমিয়া হবে। আবার থ্রোম্বোসাইটোসিস বা লিকোসাইটোসিস হলেও ওই প্লেটের মধ্যে কী থাকে, প্লেটলেট যখন ভাঙে যদি থাকে তখন কী হবে? ওর পটাশিয়াম বেরিয়ে আসে, ফলে হাইপারক্যালেমিয়া হয়। তার মানে কি? হেমোলাইসিস ইন ভেনিপাংচার, হেমোলাইসিস ইন ভাইট্রো এবং লিকোসাইটোসিস বা থ্রোম্বোসাইটোসিস অল কজিং স্পুরিয়াস বা আর্টিফিশিয়াল হাইপারক্যালেমিয়া। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, না থাকলে এই পর্যন্ত, হ্যাঁ।